অষ্টম শ্রেণীর সকল ছাত্রদের ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করছি তোমাদের কবিতা লোকটা জানলই না। লেখক সুভাষ মুখোপাধ্যায়। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত কবিতা হলো লোকটা জানলই না। কবিতাটি নেওয়া হয়েছে সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা থেকে। 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ পদাতিক। তাই থেকেই কবির নামের বিশেষণ পদাতিক যুক্ত হয়েছে। কবিকে আমরা পদাতিক কবি হিসেবে জানি। এখানে দেখো, কবিতার নামকরণের দিকে যদি আমরা তাকাই তাহলে কবিতাটার নাম হয়েছে লোকটা জানলই না। এখানে লোকটা বলতে কোনো এক কিন্তু বিশেষ লোককে বোঝানো হয়নি। এখানে লোকটা বলতে সাধারণত সমগ্র একটা শ্রেণীকে, একটা সমাজকে কিন্তু বোঝানো হয়েছে। আমাদের সমাজে দু ধরনের লোক আমরা দেখতে পাই। এক ধরনের লোক হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ সম্পর্কে খুবই উদাসীন। তারা নিজের জীবনটাকে জানতে চায়, জীবনকে উপলব্ধি করতে চায়, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি এইটা জানতে চায়। কিন্তু আরেক ধরনের মানুষ রয়েছে কি, তারা সারা জীবন অর্থের পিছনে ছুটে চলে এবং অর্থের পিছনে ছুটে চলতে গিয়ে তাদের সমস্ত জীবন যৌবন এবং কি সমাজের সমস্ত সম্পর্কগুলোও শেষ হয়ে যায়। তারা কিন্তু সেই দিকে খেয়াল করতে পারে না। কিন্তু যখন একদিন খেয়াল করে তখন দেখতে পায় আর কিছু করার নেই, জীবনটা শেষ হয়ে গেছে, জীবনের অন্তিম দিন প্রায় কিন্তু সমাগত। তো চলো, এখানে লক্ষণীয় আমরা দেখি যে লোকটা বলতে আমরা কিন্তু বললাম কি, যে কোনো এক বিশেষ লোককে কিন্তু বোঝানো হয়নি, সমগ্র মানব সমাজের ওই জাতীয় লোকদের বোঝানো হয়েছে। ওই জাতীয় বলতে কোন জাতীয়? অর্থাৎ যারা সারা জীবন অর্থের পেছনে ছুটে যায়। অর্থাৎ লোকটি শব্দের দ্বারা এখানে কিন্তু এক বচন না, এটা বহু বচনার্থক একটা শব্দ। সমগ্র জনসমাজ, অর্থাৎ যারা হৃদয়ের কথা না শুনে শুধুমাত্র অর্থের চিন্তা করে, পকেটের চিন্তা করে, তাদের বোঝানো হয়েছে। সাধারণভাবে আমরা জানি কি, আমাদের ছেলেদের জামার বুক পকেটে বুক পকেটটা থাকে কোথায় না, বাঁ দিকে, এবং সেই বাঁ দিকের পকেটেই কিন্তু টাকা পয়সা কাগজ ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিস রাখা হয়। তাই এই কবিতায় বাঁ দিকের বুক পকেটের সামলানোর কথা কিন্তু কবি বলছেন বারবার। পকেট কিভাবে সামলে রাখবে, পকেটের অর্থ কিভাবে সুরক্ষিত থাকবে, সেখান থেকে অর্থ সম্পদ বা গচ্ছিত ধন যাতে কোনোভাবেই নষ্ট না হয়, বিশেষভাবে সুরক্ষিত রাখা যায়, এই চিন্তায় কিন্তু এই জাতীয় লোকদের জীবন শেষ হয়ে যায়। তাই কবি এই কবিতায় অর্থ সম্পদ রক্ষা করতে ব্যস্ত এই রকম মানুষের কিন্তু একটা চিত্র অঙ্কন করছেন এই কবিতায়। অর্থাৎ জীবনের লাভ ক্ষতির হিসেব করতে গিয়ে সাধারণ স্বাভাবিক অনুভূতিগুলোকে যে আমাদের রয়েছে, সেই অনুভূতিগুলো যারা হারিয়ে ফেলেছে, সেটা কিন্তু সেই ধরনের মানুষগুলো জানতে পারে না। অর্থাৎ জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, এই সবগুলো তাদের কাছে অজানা থেকে যায়। পকেট সামলাতে সামলাতেই পুরো জীবনটা কিভাবে চলে যায় তারা তা বুঝতেই পারে না। বর্তমান বাস্তব সমাজের বাস্তব কথা কিন্তু এই কবিতায় কবি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। তো চলো, কবিতার আলোচনার সূচনায় আমরা চলে যাই। কি বলছেন? বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হায় হায় লোকটার ইহকাল পরকাল গেল। আমি প্রথমে কি বললাম? ছেলেদের জামার বাঁ দিকের বুক পকেটে রাখা হয় টাকা পয়সা ইত্যাদি। তা এই কবিতায় দুটো অর্থ কিন্তু রয়েছে, সেটা তোমাদের জানতে হবে। একটা বাইরের অর্থ, একটা ভিতরের অর্থ। এই কবিতার বাঁ দিকের বুক পকেট বলতে এখানে শুধুমাত্র কিন্তু পকেট সামলানো নয়, পকেটের ভেতরে যা রয়েছে অর্থাৎ অর্থ সম্পদ তার কথা বলা হয়েছে। অর্থাৎ নিজের অর্থ ধন সম্পদ এগুলো সামলাতে সামলাতে লোকটা সারা জীবন চলে গেছে।
এখানে একটা শব্দ প্রয়োগ করা হয়েছে হাই হাই। অর্থাৎ এই শব্দের দ্বারা এখানে বোঝানো হয়েছে যে মানুষ সমস্ত জীবন শুধুমাত্র পকেটকে সামলে চলেছে, ধন সম্পদ রক্ষা করতে চলেছে, সেটা মানে সেই অর্থ সম্পদ যাতে কোনোভাবেই নষ্ট না হয়, নিজের জীবন চলে গেলেও যাতে অর্থ সম্পদ রক্ষা করে যেতে পারে তার দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে, সেই ধরনের মানুষের কথাই এখানে বলা হয়েছে। সেই ধরনের সাবধানী সঞ্চয়ী মানুষের প্রতি কবি কিন্তু হায় হায় শব্দটা ব্যবহার করেছেন। সেই সম্পর্কে, মানুষের সম্পর্কে কবি ক্ষেপ আক্ষেপ ফুটিয়ে তুলেছেন এই হায় হায় শব্দের দ্বারা। সাধারণভাবে যখন কোনো আক্ষেপ আমরা করি তখন কিন্তু এই ধরনের হায় হায় শব্দের ব্যবহার আমরা করি, কারণ টাকার প্রতি মোহে ওই জাতীয় মানুষের দ্বারা কোনো মহৎ কাজ কিন্তু হয় না, ভালো কোনো কাজ তারা করতে পারে না, তারা ভালো কোনো কাজে টাকাও দিতে পারে না, তাদের নিজের জীবনের কোনো অংশকেও তারা কিন্তু ভালো কাজে ব্যয় করতে পারে না, অমূল্য জীবনের দিকে তারা লক্ষ্য করে না, এবং জীবনের দিকে লক্ষ্য না দিয়ে শুধুমাত্র অর্থের দিকে দৃষ্টি দিয়ে রাখে। তার ফলে তাদের ইহকাল পরকাল সবই নষ্ট হয়ে যায়, কারণ তারা ভুলে যায় একদিন ফাঁকা হাতেই এই দুনিয়া থেকে তাদের চলে যেতে হবে। কারণ মানুষ যখন জন্মায় তখন সে ফাঁকা হাতেই পৃথিবীতে আসে, আবার যখন চলে যায় এই ফাঁকা হাতেই কিন্তু সে চলে যায় পৃথিবী থেকে। কিন্তু তাও সে কি করে, সে বোঝে না, সে সারা জীবন অর্থের পেছনে ছুটে চলে, সমস্ত কিছুকে ভুলে যায় অর্থের জন্য, অর্থই তাদের জীবনের মূল হয়ে ওঠে। তারা ভুলে যায় জীবনকে উপলব্ধি করতে, জীবনের উদ্দেশ্যকে ভুলে যায়, তারা বৃথা অন্য কাজে সময় কাটায়, জীবনের হৃদয়ের কথা শুনতে, মনের কথা শুনতে তারা কিন্তু ভুলে যায়। তারপর কি বলছে, অথচ আরেকটু নিচে হাত দিলেই সে পেত আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। অর্থাৎ পকেটের একটু নিচে যদি সে হাত দিত, অর্থাৎ এখানে কবি কি বলছেন, লোকটা অর্থ সামলাতে সামলাতে তার ইহকাল পরকাল সমস্ত চলে গেল। ইহকাল বলতে বাস্তব জীবনের কাল, জগতের কাল, অর্থাৎ যখন যেই সময়টা তার ভোগের সময়, সেই সময়টা চলে গেল, অর্থাৎ সে জীবনকে ভোগ করতে পারল না। অথচ পকেটের একটু নিচে যদি সে হাত দিত তাহলে সে কি পেত, হৃদয়ের সন্ধান পেত। এইখানে থাকে আমাদের হার্ট, হৃদয়, কিন্তু লোকটা কোনো দিনই কিন্তু তার সন্ধান পেল না। পেল না, কারণ সে কি করেছে, সারা জীবন সে অর্থের পিছনে ছুটে গেছে। হৃদয়ের কথা শোনা, মন যা চায় তার কথা শোনা, লোকটি কিছুই কিন্তু করেনি। সে করেছে কি, তার বিপরীত কাজ। মন যা চেয়েছে তা শোনেনি, অর্থ কিভাবে আসবে, অর্থকে কিভাবে রক্ষা করবে তার পেছনে কিন্তু সে সারা জীবন ছুটে চলেছে, টাকা পয়সা জমিয়ে গেছে, ধন সম্পদ বৃদ্ধি করে গেছে। কিন্তু কি বলছেন কবি, এসব না করে যদি পকেটের আরেকটু নিচে হাত দিত তাহলেই সে পেত কি, আলাদিনের আশ্চর্য প্রদীপ। অর্থাৎ পকেটের নিচে রয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, হৃদয়। এখানে আলাদিনের আশ্চর্য প্রদীপ বলতে রূপকথার এক প্রদীপের কথা বলা হয়েছে, যেই প্রদীপের গায়ে একটু ঘষা দিলেই এক আশ্চর্য দৈত্য এসে হাজির হতো। সেই দৈত্যের কাছে যা চাওয়া যেত সে কিন্তু তাই দিত। সেই রূপকথার প্রদীপ হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। যদি মনের কথা শোনা যায় তাহলে যা চাওয়া যায়, যা ভাবা হয় তাই পূর্ণ হয়। সুখ, শান্তি, আনন্দ সবই সে পেতে পারে, কিন্তু হৃদয়ের কথা না শুনলে তা পাওয়া যায় না। জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারল না লোকটা, শুধুমাত্র অর্থের পিছনে ছুটতে গিয়ে। লোকটা জানলই না, অর্থাৎ লোকটা জানলই না জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, জীবনকে কিভাবে উপভোগ করতে হয়, জীবনের মানুষ হৃদয়ে দিয়ে কি চায়, হৃদয়ের চাওয়া পাওয়া সমস্ত কিছুই কি হলো, তার অজানা রয়ে গেল। কি করতে গিয়ে, টাকার পেছনে ছুটতে গিয়ে।
অর্থাৎ টাকার পিছনে ছুটতে গিয়ে তার সমস্ত জীবন ব্যর্থ জীবনে পরিণত হলো। অর্থাৎ এখানে কবি এমন একটা মানুষের ছবি তুলে ধরছেন আমাদের সামনে যে সারা জীবন অর্থের পিছনে ছুটে গেছে, সারা জীবন কৃপণভাবে অর্থ জমিয়ে গেছে, নিজের জন্য নিজের ভালো লাগা, চাওয়া পাওয়া, জীবনকে উপভোগ করা, এই সব কিছুকে সে বিসর্জন দিয়েছে শুধুমাত্র অর্থকে জমানোর জন্য। তারপরের প্যারায়, তার কড়ি গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণপায়ে। এখানে দেখো কড়ি গাছ অর্থাৎ কৃপণের ধন এখানে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা বলছেন, কারণ সে নিজের জন্য বা অন্যের জন্য অর্থ ব্যয় করেনি, তাই তার অর্থ কি হয়েছে? দ্রুত বৃদ্ধি পেয়েছে। কড়ি গাছ, কড়ি গাছ হলো টাকার গাছ, সাধারণভাবে আমরা বলতে পারি। কড়ি হলো এক ধরনের সামুদ্রিক জীব, অনেকটা শামুকের মতো দেখতে, সাদা রঙের। লক্ষ্মী পুজোয় কিন্তু কড়ি লাগে। প্রাচীনকালে এই কড়ি দিয়েই কিন্তু আমাদের বাজার হাট চলতো, কেনাবেচা চলতো, বাণিজ্য করা হতো কড়ি দিয়ে। কড়ি গাছ অর্থাৎ টাকার গাছ, অর্থাৎ কাল্পনিক বস্তুর কথা এখানে কবি বলছেন। অর্থাৎ লোকটা কিনা তার সারা জীবন টাকা জমিয়ে গেছে, সে প্রকৃতপক্ষে টাকা জমিয়ে জমিয়ে টাকার গাছ করে ফেলেছে। এরপর কবি বলছেন লক্ষ্মী এলেন, লক্ষ্মী অর্থাৎ ধন সম্পদের দেবী, তিনি এলেন রণপায়ে অর্থাৎ খুব দ্রুত এলেন। রণ বলতে যুদ্ধ, আগেকার দিনে কিন্তু এখানে রণপা বলতে একটা অন্য জিনিসকে বোঝানো হয়েছে। আগেকার দিনে চোর ডাকাতরা রণপা ব্যবহার করত। রণপা হচ্ছে বাঁশের বা লাঠির মতো লাগানো একটা বস্তু, পায়ের সঙ্গে তা বেঁধে দেওয়া হতো এবং সেইটা বেঁধে দিলে খুব দ্রুত চলাফেরা করা যেত। কিরকম? আমরা এক পায়ে যত দূর যাব, রণপা লাগালে তার 10 পায়ের সমান কিন্তু চলে যাওয়া যাবে, বড় বড় স্টেপ ফেলা যাবে। এর ফলে অনেক দ্রুত, অনেক কম সময়ে কিন্তু এগিয়ে যাওয়া যায়। ঠিক এখানে কেন ব্যবহার করা হলো এই কথাটা? লক্ষ্মী এলেন রণপায়ে, অর্থাৎ লোকটা সারা জীবন প্রচুর অর্থ সঞ্চয় করে গেছে, তার ফলে ধনের দেবী লক্ষ্মী দ্রুত তার কাছে চলে এসছেন। লোকটা খুব দ্রুত বড় লোক হয়ে গেছে, কিন্তু লোকটা কোনো খরচ কিন্তু করেনি, সারা জীবন জমিয়ে গেছে, তাই সে দ্রুত বড় লোক হতে পেরেছে, ধনী হতে পেরেছে। এতটাই ধনী যখন সে হয়ে উঠল, তখন তার কিন্তু অন্য প্রয়োজন হলো। কি প্রয়োজন হলো? দেওয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। এখানে লেখক যখন বলছেন লোকটা কি করলো, প্রচুর অর্থ সম্পদ সারা জীবন ধরে সঞ্চয় করলো, কিন্তু তারপর সেই ধন সম্পদ শুধু তৈরি করলেই তো হবে না, তাকে রক্ষা করতে হবে। যখন ধন সম্পদ রক্ষা করার দরকার পড়ল, তখন সে কি করলো, উঁচু করে চারদিকে দেওয়াল দিয়ে দিল। সেই দেওয়াল ভেদ করে ছোট লোক হাওয়া যাতে ঘরে প্রবেশ করতে না পারে, কারণ সে সারা জীবন গরিব ছিল। যখন গরিব ছিল তখন সে প্রাণপণে কি করেছে, অর্থ সঞ্চয় করে গেছে এবং তার ফলে আজ সে বড় লোক হয়ে গেছে। এখন বড় লোক হয়ে যাওয়ার পর সে কিন্তু গরিবদের, ছোট লোকদের ঘৃণা করতে শুরু করেছে। কাজেই সে প্রাণপণে রক্ষা করছে যে ছোট লোকের হাওয়া যাতে গরিবের হাওয়া এখন তাকে স্পর্শ করতে না পারে। সেই জন্য সে দেওয়াল দিয়ে দিয়েছে, সুবৃহৎ প্রাচীর দিয়ে তার অর্থ সম্পদকে সে সুনিশ্চিত করতে চেয়েছে। তারপর একদিন গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন, লোকটা জানলই না। লোকটা কি করলো, সারা জীবন গরিব ছিল, তখন সে প্রচুর পরিমাণে কৃপণতা করে অর্থ সম্পদ প্রচুর গড়ে তুলল। এবার এত অর্থ সম্পদ গড়ে তুলল যে লক্ষ্মী যেন রণপায়ে অর্থাৎ খুব দ্রুত গতিতে তার কাছে এসে গেল। এবার প্রচুর অর্থ এসে গেছে, এখন কি করতে হবে, সে অর্থগুলোকে তো রক্ষা করতে হবে, তাই সে কি করলো, উঁচু দেওয়াল দিয়ে দিল। এবার উঁচু দেওয়াল দেওয়ার কারণ হচ্ছে ছোট লোক হাওয়া যেন সেখানে প্রবেশ করতে না পারে। এবার
সে কি করলো? গোগ্রাসে গিলতে শুরু করলো। কারণ এখন সে লোভী, সে প্রচুর জিনিস একসাথে খেতে চায়। গোগ্রাসে বলতে না চিবিয়ে একসাথে সমস্ত কিছুকে গিলে ফেলা বোঝায়। এই খাওয়া হলো গোগ্রাসে খাওয়া। অর্থাৎ সারা জীবন থেকে যখন তার জীবনের দ্বীপ প্রায় শেষের দিকে চলে এসছে, তখন সে বুঝতে পারছে যে হায় রে, এখন তো জীবন প্রায় শেষ, এখন আমি কি করব? তখন সে কি করেছে? গোগ্রাসে খাওয়া শুরু করেছে। অর্থাৎ সমস্ত কিছুকে সে একবারে উপলব্ধি করতে চাচ্ছে, গোগ্রাসে জীবনটাকে উপভোগ করতে চাইছে, কিন্তু সেটা সম্ভব হলো না। গোগ্রাসে খেতে খেতে অর্থাৎ দ্রুত জীবনকে উপলব্ধি করতে গিয়ে 2 আঙুলের ফাঁক দিয়ে তার জীবন খসে গেল। অর্থাৎ আমাদের জীবনের দুটো পর্যায়, 2 আঙুল দিয়ে আমরা রক্ষা করা বলতে একদিকে শৈশব, একদিকে বার্ধক্য, মাঝখানে রয়েছে কি? যৌবন। এই যৌবন কাল হচ্ছে প্রকৃত জীবনকে উপভোগ করার সময়, কিন্তু 2 আঙুলের ফাঁক দিয়ে চেপে ধরা হয়েছে, কিন্তু মাঝখানের অংশ দিয়ে যৌবন বেরিয়ে গেছে, আনন্দ বেরিয়ে গেছে, জীবনকে প্রকৃত উপলব্ধি করার সময় বেরিয়ে গেছে। সে কিন্তু বুঝতে পারেনি কখন তার জীবন শেষ হয়ে গেছে। অর্থাৎ মানুষের জীবনের কথা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতায়। মানুষের জীবন যখন টাকা পয়সা অর্থ সম্পদের পিছনে ছুটে চলে, তখন সে জীবনকে উপভোগ করতে উপলব্ধি করতে ভুলে যায়। কিন্তু যখন জীবন শেষ হয়ে আসে, তখন সে ফেলে আসা জীবনের জন্য দুঃখ করতে থাকে। কারণ জীবনের সুন্দর দিনগুলো সে অর্থের পিছনে ছুটে সময় নষ্ট করেছে। সারা জীবন কেটে গেল, সে টেরই পেল না। সে টের পেল কখন? যখন তার জীবন শেষ হয়ে এসছে, খসে পড়ল তার জীবন, লোকটা জানলই না। অর্থাৎ জীবনটাকে সারা জীবন সঞ্চয় করতে করতে, সারা জীবন অন্য কিছুর পিছনে ছুটতে ছুটতে তার জীবন কিন্তু কি হলো? শেষ হয়ে গেল। শৈশব চলে গেল, যৌবন চলে গেল, লোকটা বার্ধক্যে উপনীত হলো, টের পেল না। একদিন টুপ করে জীবন তারা ডুবে গেল, লোকটার জীবন শেষ হয়ে গেল অর্থের পিছনে ছুটে ছুটে। জীবনের কিছুই সে জানতে পারল না, প্রকৃত উদ্দেশ্য জানা হলো না, জীবন উপলব্ধি করা যায় কিভাবে জানা হলো না, জীবনকে ভোগ করা হলো না, জীবন তারা খসে গেল। আজকের কবিতা এ পর্যন্তই। পরবর্তী কবিতার জন্য পরবর্তী ভিডিওয় চোখ রাখো।